আগামীকাল এবং পরশু রবি এবং সোমবার সৌদি আরবের জেদ্দায় আইপিএল এর সেই মহাকাঙ্ক্ষিত মেগা অকশন। বাংলাদেশ সময় বিকাল 4টায় শুরু হয়ে রাত 11টা পর্যন্ত সেই অকশন হবে। মাঝখানে 45 মিনিট একটা লাঞ্চ ব্রেক। সৌদি আরবের টাইমে লাঞ্চ ব্রেক, আমাদের সময় তো এটা হচ্ছে গিয়ে সন্ধ্যার দিকেই হয়ে যাবে। এই মেগা অকশনে বাংলাদেশের 12 জন ক্রিকেটারের নাম রয়েছে। প্রত্যেকেরই নাম যে নিলামে উঠবে ব্যাপারটা এরকম নয়। দলগুলো এর আগেই গুছিয়ে ফেলতে পারে। যেসব ক্রিকেটার ব্যাপারে আগ্রহ, দলগুলো তো সার্টেনলি আগ্রহ দেখিয়েছে বলে এই 12 জনের নাম এসেছে। সেই আগ্রহটা প্রত্যাহার করে নিলে তাদের নাম নিলামে নাও উঠতে পারে কারো কারোর নাম। আমি এর আগে একটা ভিডিও করেছিলাম আমাদের এই 12 ক্রিকেটারের মধ্যে আইপিএল এ দল পাওয়ার সম্ভাবনা কার কত পার্সেন্টেজ আমার হিসাবে। তাতে করে 3 জন ক্রিকেটার, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, এই 3 জনের ক্ষেত্রে আমার হিসাব বলে যে সেটা 50% কিংবা তার চেয়ে বেশি সম্ভাবনা রয়েছে দল পাওয়ার ক্ষেত্রে। আরেকজন ক্রিকেটার সাকিব আল হাসান, যার দল পাওয়ার সম্ভাবনা আমার হিসাবে বলেছিলাম 20% মাত্র, সেটা কি নিলামে ঠিক আগে আগে হঠাৎ করে সম্ভাবনা জায়গাটা বেড়ে গেল সাকিবের আইপিএল দল পাওয়ার ক্ষেত্রে? সেটাই বা কেন হলো, কিভাবে হলো? আইপিএলে আমাদের ক্রিকেটাররা, এই যে 3 জনের কথা আমি বলছি, আমি বাকিদের সাকিব সহ ধরেন 4 জনের কথা আমি বলছি, বাকি 8 জনের আলোচনা এই জায়গাটাতে নাই বা করলাম। এই ক্রিকেটারদের আসলে কে কোন দলে যেতে পারেন, কোন দলে যাওয়ার সম্ভাবনা রয়েছে, ট্রেন্ড কি বলছে, হিস্ট্রি কি বলছে, সব কিছু মিলে এই আলোচনাটা করতে চাই। তবে একটা জিনিস ক্লিয়ারলি আমি আসলে বলি যে বাংলাদেশের ক্রিকেটাররা আসলে এমন পারফরমেন্স আইপিএলে করেননি, বা এই আইপিএল এর আগে আবহাওয়াটা এরকম নয় যে আমাদের ক্রিকেটারদের নিয়ে টানাটানি পড়ে যাবে, কিংবা আমাদের ক্রিকেটারকে পাওয়ার জন্য আইপিএল এর ফ্র্যাঞ্চাইজিগুলো একেবারে ঝাঁপিয়ে পড়বে। সো তাদের দলগুলো আগে থেকেই নির্ধারিত হয়ে যাবে, কিংবা ধরেন হচ্ছে কি আলাদা করে ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যোগাযোগের ভিত্তিতে তাদের দল পাওয়ার একটা নিশ্চয়তা থাকবে। বিষয়টা সেরকম নয়, মোটেই সেরকম নয়। আমি জাস্ট শুধু হচ্ছে কি সম্ভাবনার জায়গাটা বলছি, এবং সেই সম্ভাবনার জায়গাটা হাওয়া থেকে পাওয়া নয়, সত্যি সত্যি সেটার পেছনে একটা ভিত্তি রয়েছে, একটা লজিক রয়েছে। সেই লজিকগুলো নিয়েই আসলে আপনাদের সঙ্গে সেই আলোচনাটা করতে চাই। সাকিবের সম্ভাবনাটা হঠাৎ করে বেড়ে গেল কেন, বা আমি এই কথাটা বলছি কেন? বলছি কারণ আইপিএল এর এই মেগা অকশনের আগে প্রত্যেকটা ক্রিকেট বোর্ডের কাছে, ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানতে চাওয়া হয়েছিল যে তাদের প্লেয়াররা অ্যাভেলেবেল কিনা ফর দ্য নেক্সট 3 সিজনস। এই সিজন শুধু না, 2025 শুধু না, 2025, 2026, 2027, এই মেগা অকশনটা তো 3 বছরের একটা সাইকেলের মধ্যে হচ্ছে। সো কোন দেশের ক্রিকেট বোর্ডের কোন কোন প্লেয়ার অ্যাভেলেবেল, সেখানে অনেকগুলো ক্রিকেট বোর্ড, ধরেন হচ্ছে গিয়ে অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে, ইভেন ইংল্যান্ড, তাদের হচ্ছে গিয়ে কন্ট্রাক্টেড সব প্লেয়ারদের হচ্ছে গিয়ে আইপিএল এর পুরো সিজনের জন্য, এই 3 সিজনের জন্য অ্যাভেলেবেল, সেই তারা হচ্ছে গিয়ে এনওসি এক অর্থে দিয়ে দিয়েছে। বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু সেটা হয়নি। বাংলাদেশে আমরা কয়জন ক্রিকেটার সুযোগ পাবে সেইটাই একটা প্রশ্নবিদ্ধ, কিন্তু বাংলাদেশের শুধুমাত্র একজন ক্রিকেটার সাকিব আল হাসান, যিনি আগামী 3 সিজনের আইপিএল এর পুরোটা সময় খেলার জন্য অ্যাভেলেবেল। এইটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে জানানো হয়েছে। অন্য যে ক্রিকেটার রয়েছেন তাদের কারো ক্ষেত্রে কিন্তু ফুল 3টা সিজনের জন্য অ্যাভেলেবেল থাকবেন, এরকমটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে নিশ্চয়তাটা দেওয়া হয়নি। সাকিবের ক্ষেত্রে এটা দেওয়া হওয়ার কারণটা হচ্ছে গিয়ে সাকিব এর মধ্যে তিনি হচ্ছে গিয়ে টি20 ক্রিকেট থেকে অবসর নিয়ে নিয়েছেন, ইন্টারন্যাশনাল কথা বলছি, টেস্ট থেকে অবসর নিয়ে নিয়েছেন, সেটা আমরা বলতে পারি টেকনিক্যালি, যদিও তিনি বাংলাদেশে এসে খেলতে চেয়েছিলেন সাউথ আফ্রিকার বিপক্ষে, সেই টেস্টটা খেলা হয়নি, সেটা আমরা জানি। এবং ওয়ানডেটাও 2025 চ্যাম্পিয়ন্স ট্রফি খেলেই অবসর নেবেন, এইটাই মোটা দাগে আসলে ঠিক হয়ে রয়েছে। ফলে সাকিবের হচ্ছে গিয়ে নেক্সট আইপিএল আসতে আসতে তো তিনি আর ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকেই বিদায় নিয়ে নিচ্ছেন বাংলাদেশের। সো সেক্ষেত্রে পরের 3 আইপিএল এর জন্য তিনি অ্যাভেলেবেল। হ্যাঁ, তার পারফরমেন্স এখন ভাটার টান, তার বয়স হয়ে গিয়েছে, গত 3টা আইপিএল খেলছেন না, কিন্তু যখন নেক্সট 3 সিজনসের জন্য তিনি অ্যাভেলেবেল থাকবেন, সেক্ষেত্রে সাকিবের দল পাওয়ার সম্ভাবনাটা আমার মনে হয় বেড়েছে। সেইটা ওই যে কি বলে চলে যে চেন্নাই সুপার কিংস যে তাদের ওই জাড্ডু টুইন অলরাউন্ডারের একটা ওই কি বলে চলে যে শ্যাডো দিয়ে সাকিবের একটা আলোড়ন তুলেছিল, সেই কারণেও আমি বলেছিলাম 20 থেকে 21% হয়নি। কিন্তু সাকিব যখন পরে 3 সিজনের জন্য অ্যাভেলেবেল, বাংলাদেশের একমাত্র ক্রিকেটার, সেক্ষেত্রে আমার মনে হয় যে সাকিবের দল পাওয়ার সম্ভাবনাটা বেড়েছে। 20% থেকে আমি এখন বলবো 35% সাকিবের দল পাওয়ার সেই চান্সটা আছে বলেই আমার কাছে মনে হয়। 35% আমি সেটা বললাম। এখন আমি অন্যদের ক্ষেত্রে যেটা বলছিলাম যে কোন দল কাকে নিতে পারে, ধরেন মুস্তাফিজের ক্ষেত্রে বলি। মুস্তাফিজ চেন্নাই সুপার কিংসে গতবার খেলেছেন, এবং এইবারও চেন্নাই সুপার কিংসই তাকে নেয়ার জন্য সম্ভাব্য সবচেয়ে, এই দলটাতেই তার যাওয়ার সম্ভাবনাটা সবচেয়ে বেশি। কেন? কারণটা কি?
মুস্তাফিজ গত সিজনে যতক্ষণ চেন্নাইতে খেলেছেন ততক্ষণ পর্যন্ত তিনি আইপিএল হাইয়েস্ট উইকেট টেকার ছিলেন, 9 ম্যাচে 14টা উইকেট পেয়েছেন, সবই ঠিক আছে। সো এরকম পারফরমেন্সের পর তাকে নিয়ে অন্যান্য ফ্র্যাঞ্চাইজিদের কারাকারি পড়তে পারে, পড়াটা খুব অস্বাভাবিক কিছু না, অন্যান্য ফ্র্যাঞ্চাইজিও তাকে চাইতেই পারে। কিন্তু এইখানে একটা বিষয় রয়েছে, মুস্তাফিজ গত সিজনে যে এত ভালো খেলেছেন চেন্নাইতে, তার আগে কিন্তু দুই তিনটা সিজন যদি দেখেন আইপিএলে তিনি ততটা ভালো করতে পারেননি। চেন্নাই সুপার কিংসের যে মাঠ চিপকে, সেই জায়গাটা মুস্তাফিজের পারফরমেন্সের পেছনে একটা বড় প্রভাবকের ভূমিকা রেখেছে। এখন চেন্নাই তো তাদের হোম ম্যাচগুলো নিজেদের মাঠে খেলবে, সো চেন্নাইয়ের ওই মাঠে মুস্তাফিজ যতটা কার্যকর, আইপিএল এর অন্যান্য ভেন্যুতে মুস্তাফিজ অতটা ঠিক ওই মাত্রায় কার্যকর নন। এখন চেন্নাই 50% ম্যাচ নিজেদের মাটিতে খেলবে, সো সেই ক্ষেত্রে অন্যান্য যদি ফ্র্যাঞ্চাইজিরা নেয় 50% ম্যাচ তো আর এরকম উইকেটে তো মুস্তাফিজ খেলবে না। সেই জন্য আমার হিসাব বলে যে চেন্নাই সুপার কিংস মুস্তাফিজকে নেয়ার ব্যাপারে তারা আসলে আগ্রহটা দেখাবে। তার বেস প্রাইস ওই 2 কোটি রুপি রয়েছে, যদি তাকে নিয়ে টানাটানি না পড়ে তাহলে মুস্তাফিজকে আসলে চেন্নাই নিবে, বেস প্রাইসে হলে মুস্তাফিজকে নিবেই নিবে। আমি 90% বলেছিলাম তাকে নেয়ার চান্স, এবং আমি এখনো সেই জায়গাটাতে স্টিক করি যে না, ঠিক আছে, মুস্তাফিজ আসলে চেন্নাই সুপার কিংস তার ব্যাপারে অবশ্যই আগ্রহী হবে নিজেদের মাটিতে খেলাগুলো সেই বিবেচনা যদি আমি করি। তাসকিন আহমেদ, তার দল পাওয়ার সম্ভাবনা, কোন দলে তিনি যেতে পারেন? দেখুন, তাসকিনকে গত 2-3টা আইপিএল সিজন ধরেই ফ্র্যাঞ্চাইজিগুলো চাইছে, বিচ্ছিন্নভাবে চাইছে, হয়তো বা মাঝপথে চাইছে, কারো প্লেয়ারের রিপ্লেসমেন্ট হিসেবে চাইছে। যেমন 2022-এ মার্কুডের রিপ্লেসমেন্ট হিসেবে লখনৌ সুপার জায়ান্টস তাকে চেয়েছিল, গত সিজনেও তাকে কলকাতা নাইট রাইডার্স এবং পাঞ্জাব কিংস চেয়েছিল বলে খবর এসেছিল। সো আমার কাছে মনে হয় যে এই সিজনটাতে তাসকিনকে নেয়ার চান্স আমি বলেছিলাম 60%। এবং কলকাতার একটা ব্যাপার কি, যে বাংলাদেশের প্লেয়াররা তো অনেকবার খেলেছেন কলকাতায়, সেটা সাকিব আল হাসানই বেশিরভাগ সময় খেলেছেন, কিন্তু লিটন দাসকেও কিন্তু তারা একবার নিয়েছিল। আরো আগের কথা যদি আমি বলি সেক্ষেত্রে তো হচ্ছে মাশরাফিও খেলেছিলেন এই কলকাতাতে। সো এই বাংলাদেশের একজন ক্রিকেটারকে নেয়া, পেস বোলারকে নেয়া, তাসকিন আহমেদকে নেয়া, সেইটার পসিবিলিটিস রয়েছে। একই সঙ্গে মনে রাখতে হবে যে মিচেল স্টার্ককে তারা এবার ছেড়ে দিয়েছে, তারা রিটেইন করেনি। গতবার 24,75,00,000 রুপি দিয়ে তাকে নিয়েছিল, সেখানে তাসকিনের বেস প্রাইস মাত্র হচ্ছে 1 কোটি রুপি। সেটা আরো কমিয়ে রাখলে ভালো হতো। আমি স্টার্কের সঙ্গে তাসকিনের তুলনা করছেন, এইটা মানে ভুল বোঝার কোনো সুযোগ নেই, কিন্তু আমার মনে হয় যে একজন বিদেশি পেসার এই মোটামুটি হচ্ছে কম মূল্যে যদি পাওয়া যায়, স্কোয়াড মেম্বার হিসেবে তাসকিনকে নেয়ার চান্সটা রয়েছে। আর পাঞ্জাব কিংসও যেহেতু তার ব্যাপারে আগ্রহী ছিল, গতবারই আগ্রহী ছিল, এবং এইবার পাঞ্জাব এত একটা হিউজ একটা পার্ট মানে নিয়ে তারা নামছে, কি বলা চলে যে মেগা অকশনে 110,50,00,000 রুপি নিয়ে সর্বোচ্চ তাদের হচ্ছে গিয়ে সেই পারচেস পাওয়ারটা নিয়ে তারা নামছে। সো আমার কাছে মনে হয় যে সেই পাঞ্জাব কিংসেরও চান্স রয়েছে তাসকিনকে নেয়ার ব্যাপারে। আমার কাছে যদি আমাকে এখন বলেন আইপিএল নিলামের একদিন আগে, আমার কাছে মনে হয় কলকাতা নাইট রাইডার্সেরই চান্স রয়েছে তাসকিনকে দলে নেবার ক্ষেত্রে। রিশাদ হোসেন, রিশাদের দলে চান্স পাওয়াটা, আইপিএল টিমে চান্স পাওয়াটা আমি বলেছিলাম 50% চান্স তার রয়েছে। সেটা কেন? মূলত তার যে বোলিং ক্যাটাগরি, তিনি যে এই যে রিস্ট স্পিনার, লেগ স্পিনার, এইটা হচ্ছে কি একটা বড় কারণ। দেখুন, রিশাদের একটা আইপিএল অকশন তিনি দিয়েছিলেন ভারতের বিপক্ষে লাস্ট সিরিজটাতে, সেই সিরিজটাতে তিনি ভালো করেননি, তাকে সঞ্জু স্যামসন টানা 5টা ছক্কা মেরেছেন। সো একটা ম্যাচের ওই মানে পারফরমেন্স দিয়ে যে আইপিএল এর দলগুলো ডিসাইড করে ফেলবে যে না তাকে চলেই না, তাকে আর নেই যাবে না, বিষয়টা ওই রকম না। আমার মনে হয় যে রিস্ট স্পিনার হিসেবে রিশাদের সেই চান্সটা রয়েছে। আর ইন জেনারেল তো রিশাদ ভালোই করছেন, টি-20 ওয়ার্ল্ড কাপে অত ভালো খেলেছেন, বাংলাদেশের টি-20 ফরম্যাটে তো তিনি ভালো খেলছেন। সো ভারতের বিপক্ষে ওই সিরিজটাকে যদি হচ্ছে গিয়ে ব্যতিক্রম হিসেবে বাদ দেই, সো সেই জায়গাটাতে আমার মনে হচ্ছে যে রিস্ট স্পিনার হিসেবে রিশাদের চান্সটা রয়েছে। খেয়াল করে দেখেন যে গত সিজনে আইপিএলে 10+ উইকেট পেয়েছেন মাত্র 9 জন স্পিনার, এবং সেই 9 জন স্পিনারের মধ্যে 7 জনই ছিলেন রিস্ট স্পিনার, হয় ডানাতি লেগ স্পিনার অথবা বাহাতি লেগ স্পিনার বা চায়নাম্যান বোলার। সো 9 জনের মধ্যে 7 জন যখন এরকম বোলার, তখন রিশাদকে কোনো না কোনো ফ্র্যাঞ্চাইজি নেওয়াটা একেবারে অস্বাভাবিক না। এবং এই জায়গাটাতে আমি একটা ফ্র্যাঞ্চাইজির নাম বলতে চাই, আমি কিন্তু বলছি এগুলো কোনো কিছুই যে তাকে নিবেই বা নেওয়া হবেই তা না, আমি জাস্ট ইকুয়েশন মেলাচ্ছি। সেটা হচ্ছে কি, পাঞ্জাব কিংস। কেন পাঞ্জাব কিংস? পাঞ্জাব কিংসের অত টাকা রয়েছে সেই কারণে? না, শুধু সেই কারণে নয়। পাঞ্জাব কিংসের এইবার হেড কোচ হয়েছেন রিকি পন্টিং, যেই রিকি পন্টিং হেড অফ স্ট্র্যাটেজি হচ্ছে গিয়ে বিগ ব্যাশের দল হোবার্ট হারিকেন্সের, এবং হোবার্ট হারিকেন্স কিন্তু এবার রিশাদ হোসেনকে তাদের বিগ ব্যাশ টিমে নিয়েছেন।
সো রিকি পন্টিং এর দল যদি তাকে বিগ ব্যাশে নেয়, তাহলে রিকি পন্টিং এর দল এইখানটাতে আইপিএল ও ঋষাদকে নেয়ার চান্স কি নেই বলেন? সেই চান্সের জায়গাটা তো রয়েছে। সো আমার কাছে মনে হয় ঋষাদ ইন জেনারেল লেগ স্পিনার হিসাবে, রিস্ট স্পিনার হিসাবে তার একটা দল পাওয়ার সম্ভাবনা রয়েছে গত আইপিএলে বা ইন জেনারেলি আইপিএলে হচ্ছে গিয়ে রিস্ট স্পিনারদের সাফল্যের কারণে। আর যেহেতু রিকি পন্টিং এবার একটা নতুন ফ্র্যাঞ্চাইজিতে গিয়েছেন, যেই ফ্র্যাঞ্চাইজির পারচেস পাওয়ার এত বেশি নিয়ে তারা মেগা অকশনে যাচ্ছে, সো ঋষাদকে যেহেতু পন্টিং বিগ ব্যাশের টিমে নিয়েছেন, সো আইপিএল এর দলেও সেই নেয়ার চান্সটা কিন্তু রয়েছে। সো আমার টেক হচ্ছে গিয়ে মুস্তাফিজকে সিএসকে রিটেইন করেনি, কিন্তু তাকে আসলে কিনে নেবে। তাসকিনের ক্ষেত্রে সেইটা কলকাতা নাইট রাইডার্স হওয়ার চান্সটা বেশি, পাঞ্জাব কিংসও হতে পারে। আর ঋষাদের ক্ষেত্রেও হচ্ছে গিয়ে কোনো না কোনো ফ্র্যাঞ্চাইজি তাকে নিতে পারে রিস্ট স্পিনার হিসাবে, এবং সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে পাঞ্জাব কিংস রিকি পন্টিং এর উপস্থিতির কারণে সেই চান্সটা বেশি ঋষাদের ওই দলটাকে নেয়ার ব্যাপারে। আর সাকিব আল হাসানের যেটা আমি বললাম যে তিনি যেহেতু নেক্সট 3 সিজনের জন্য পুরোপুরি অ্যাভেলেবেল, সেই কারণে সাকিবের অভিজ্ঞতা, আইপিএল এতদিন খেলেছেন, সবকিছু মিলিয়ে পারফরমেন্সে তার ভাটার টান থাকলেও সাকিবকে নেয়ার চান্সটা আমি আসলে 20% থেকে বাড়িয়ে 35% পর্যন্ত করে দিচ্ছি। এই যে 3 জন ছিলেন সঙ্গে এখন সাকিব, এই 4 জনের ব্যাপারেই আমার মনে হয় আইপিএল মেগা অকশনে বাংলাদেশের ওই আগ্রহের জায়গাটা থাকবে যে তারা আসলে দল পান কি না পান। বাকিদের আসলে দল পাওয়ার চান্সটা খুব কম, খুব খুব কম বলে আমার কাছে অন্তত মনে হচ্ছে। আপনি আমার সঙ্গে কতটা একমত হচ্ছেন, এবং যাকে যেই দলের কথা বলছিলাম বা সাকিবের চান্স যে বেড়ে দেওয়ার কথাটা যে বলছি, এই বিষয়েও কি আপনি একমত কিনা জানাতে পারেন।